আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া চীন সফর নিয়ে সংসদে সর্বসম্মতভাবে ধন্যবাদ প্রস্তাব গৃহীত। ইতালি রোমে বাংলাদেশি পরিবারের ৩ সদস্যকে হত্যা। সমস্যা নিরসন করে সবাইকে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করে এগিয়ে নিতে হবে সেনাপ্রধান। ৪ বছরে পদ্মা সেতুতে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা। এনসিপির ২ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান। প্রধান শিক্ষিকার ব্যাগে মিলল স্কুল ফিডিং এর ডিম রুটি। ময়মনসিংহে হামের উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু। ৬ মাস পর খোলা হলো পাগলা মসজিদের দান বাক্স, মিলল ৪৩ বস্তা টাকা। নাস্তার শেষে রেস্টুরেন্টেই শিশুকে রেখে উধাও বিদেশি পরিবার। ড্র করে শেষ ৩২-এ মিশর, অপেক্ষায় ইরান। ভারতের ভিন্ন পরিকল্পনা নস্যাৎ করতে ঐক্যবদ্ধ পাকিস্তান, শেহবাজ। আগ্রাসনের পুনরাবৃত্তি হলে আরো কঠোর জবাব দেওয়া হবে, আইআরজিসি। জর্ডান ম্যাচের আগে সুখবর আর্জেন্টিনার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যের জন্য জাতীয় সংসদে সর্বসম্মতভাবে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হয় অধিবেশন। প্রথমেই স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সফরের বিষয়ে ধন্যবাদ প্রস্তাব উপস্থাপন করেন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান প্রস্তাবে সমর্থন জানান। পরে স্পিকার ধন্যবাদ প্রস্তাবটি কণ্ঠভোটে দিলে সবাই এতে সমর্থন জানান। এ সময় সংসদে সবাই টেবিল চাপড়িয়ে তাদের অনুভূতি প্রকাশ করেন। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা তারেক রহমান সরকার গঠনের ৪ মাসের মাথায় মালয়েশিয়া এবং চীন সফর করেছেন। সফরটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই সফরে বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়া এবং চীনের সম্পর্ক আরো দৃঢ় হয়েছে এবং অত্যন্ত সফলতার সঙ্গে তিনি এই সফরে অনেকগুলো চুক্তি সম্পাদন করেছেন। ইতালির রাজধানী রোমে বাংলাদেশি বংশোদ্ভূত একটি পরিবারের ৩ সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার স্থানীয় সময় রাত প্রায় ৯টার দিকে রোমের আরেলিও এলাকায় ভিয়া মন্টিগ্লিওর একটি বাসায় এই হত্যাকাণ্ড ঘটে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহতদের মধ্যে রয়েছেন এক দম্পতি ও তাদের নাবালিকা কন্যা। ধারালো অস্ত্রের আঘাতে তাদের হত্যা করা হয়েছে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। একই ঘটনায় পরিবারের আরো এক সদস্য গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। সব ধরনের সমস্যা নিরসন করে সবাইকে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করে এগিয়ে নিতে হবে। বর্তমান সরকার ক্রীড়া ক্ষেত্রকে গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শনিবার সকালে রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত অলিম্পিক ডে ২০২৬ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সেনাপ্রধান বলেন, দেশের মান মর্যাদা সমুন্নত রাখতে আগামীতে অলিম্পিক অঙ্গনে ক্রীড়াবিদদের অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করবে। মাদক থেকে রক্ষায় নিজেকে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করতে হবে। আগামী ২০৩০ সালে আন্তর্জাতিক অলিম্পিক ভিলেজ আয়োজনের উদ্যোগ গ্রহণে সরকারের সহযোগিতা প্রয়োজন। ক্রীড়াবিদদের যদি সুযোগ দেওয়া হয় তাহলে বিশ্বের বুকে তারা বুক উঁচিয়ে দেশের মর্যাদা আরো বৃদ্ধি করতে পারবেন বলেও মন্তব্য করেন তিনি। নিজস্ব অর্থায়নে নির্মিত দেশের অন্যতম বৃহৎ মেগা প্রকল্প পদ্মা সেতু চালুর ৪ বছরে টোল আদায় হয়েছে ৩,৩৯২ কোটি ১৬,০১,৪০০ টাকা। একই সময় সেতু দিয়ে পারাপার হয়েছে ২,৬৭,৯৭,৫১৪টি যানবাহন। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ২০২২ সালের ২৫ জুন সেতুর উদ্বোধনের পরদিন ২৬ জুন থেকে টোল আদায় কার্যক্রম শুরু হয়। চলতি বছরের ২৩ জুন পর্যন্ত মাওয়া ও জাজিরা প্রান্ত দিয়ে মোট ২,৬৬,৯৭,৫১৪টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় মোট টোল আদায় হয়েছে ৩,৩৯২ কোটি ১৬,০১,৪০০ টাকা। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়েদ নিলয় এ তথ্য নিশ্চিত করেন। ঢাকা জেলা উত্তর এনসিপির যুব শক্তির সাবেক আহ্বায়ক সেজুতি হুসাইনের নেতৃত্বে প্রায় ২ শতাধিক নেতা কর্মী বিএনপি রাজনীতিতে যুক্ত হয়েছেন। শুক্রবার দুপুরে সাভারের ব্যাংক কলোনি এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে যোগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এ সময়
সেজুতি হোসেন ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানান এবং বিএনপিতে যোগদানের আনুষ্ঠানিক ঘোষণা দেন। উপস্থিত নেতা কর্মীরা নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন। সেজুতি হোসাইন বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় বিএনপির আদর্শ, কর্মসূচি ও গণতান্ত্রিক রাজনীতির প্রতি আস্থা রেখেই আমি এ সিদ্ধান্ত নিয়েছি। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত স্কুল ফিডিং কর্মসূচির খাবার আত্মসাতের অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার বিকেল 3:30টার দিকে উপজেলার চরাদি ইউনিয়নের রানীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেশমা আক্তার মিষ্টি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ খাবার নিয়মিত আত্মসাৎ করে আসছিলেন। এ নিয়ে অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আগে থেকেই অসন্তোষ ছিল। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে হামের লক্ষণ নিয়ে আরো 4 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর 58 শিশুর মৃত্যু হলো। 24 ঘন্টায় নতুন আরো 16 শিশু ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে 94 শিশু। শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডাক্তার ঝন্টু সরকার। মৃত্যু হওয়া 4 মাস বয়সী কন্যা শিশুটির বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের শাপলা বাজারে। গত 28 জুন হাসপাতালে ভর্তির পর শুক্রবার দুপুর 12:40 শিশুটির মৃত্যু হয়। হামের লক্ষণের পাশাপাশি শিশুটির নিউমোনিয়া ও হার্ট ফেইলরে আক্রান্ত ছিল বলে শিশুর মৃত্যু সনদে উল্লেখ করা হয়েছে। দীর্ঘ 6 মাস পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স খোলা হয়েছে। শনিবার সকাল 7টায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদের পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে দান বাক্সগুলো খোলা হয়। এ সময় জেলা প্রশাসন ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। দান বাক্সগুলো সাধারণত 3 থেকে 4 মাস পর পর খোলা হয়। এবার খোলা হলো 6 মাস পর। যতবারই খোলা হয় ততবারই আগের রেকর্ড ভাঙে। এর ফলে এবার সব রেকর্ড ভাঙার অপেক্ষা। এর রিপোর্ট পাওয়া পর্যন্ত 13টি দান বাক্সে মোট 43 বস্তা টাকা পাওয়া গেছে। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্ব রোডের মুস্তফাপুর এলাকায় একটি রেস্টুরেন্টে নাস্তা শেষে ভুলবশত এক শিশুকে রেখে চলে গেছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। ঘটনার পর বিষয়টি সদর দক্ষিণ থানাকে জানানো হয়েছে। শনিবার সকাল 8:30টার দিকে মুস্তফাপুর এলাকার জায়তুন রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে প্রায় 15 সদস্যের একটি বিদেশি পরিবার 2টি গাড়িতে করে রেস্টুরেন্টে আসে। তারা একসঙ্গে নাস্তা ও আড্ডা শেষে চলে যাওয়ার সময় 1.5 থেকে 2 বছর বয়সী শিশুটিকে ভেতরেই রেখে যায়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, তার দেশের শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করার চেষ্টায় ক্রমবর্ধমানভাবে গোপন কৌশল ও প্রক্সি বাহিনী ব্যবহার করছে ভারত। করাচিতে পাকিস্তান নেভাল একাডেমিতে পাসিং আউট প্যারেডে দেওয়া ভাষণে তিনি একথা বলেন। তিনি বলেন, শত্রুদের ঘৃণ্য পরিকল্পনাকে নস্যাৎ করতে পুরো দেশ তার ইস্পাত কঠিন সংকল্পে অটল রয়েছে। শেহবাজ শরীফ বলেন, পাকিস্তান সংঘাত ও বহুমুখী নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলা করছে। আমাদের পূর্বাঞ্চলীয় প্রতিবেশী গত বছরের মে মাসে অপমানজনক পাল্টা আঘাতের শিকার হওয়ার পর আমাদের দেশে কষ্টার্জিত শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করার চেষ্টা করছে। তারা ক্রমবর্ধমানভাবে গোপন কৌশল ও প্রক্সি বাহিনী ব্যবহার করছে। ইরানের উপকূলে বিমান হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। আগ্রাসনের পুনরাবৃত্তি হলে আরো কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে IRGC। এক বিবৃতিতে IRGC জানায়, তারা এই অঞ্চলের সেই সব স্থানে হামলা চালিয়েছে যেখানে মার্কিন বাহিনী মোতায়েন রয়েছে। তবে IRGC এই লক্ষ্যবস্তুগুলোর বিস্তারিত বিবরণ প্রকাশ করেনি। বিবৃতিতে বলা হয়, ইসলামাবাদ সমঝোতা স্মারকের 5 নম্বর ধারা অনুযায়ী হরমুজ প্রণালীতে চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থা ইসলামী প্রজাতন্ত্র ইরানের হাতে রয়েছে। তবে যুক্তরাষ্ট্র বিভিন্ন পক্ষকে উস্কানি দিয়ে এই প্রতিশ্রুতি লঙ্ঘন করতে চেয়েছে, যার যথাযথ জবাব দেওয়া হয়েছে এবং এখন থেকে তাই করা হবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হওয়ার আগে বড় স্বস্তির খবর পেয়েছে আর্জেন্টিনা। অস্ট্রেলিয়ার বিপক্ষে চোট পাওয়া ক্রিস্টিয়ান রোমেরোর ইনজুরি গুরুতর নয় বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে ডান হাঁটুতে আঘাত পেয়ে 52 মিনিটে মাঠ ছাড়েন এই সেন্টার ব্যাক। ম্যাচের সময় তার হাঁটুতে বরফ দেওয়া হচ্ছিল, যা সমর্থকদের উদ্বেগ বাড়িয়ে দেয়। কারণ বিশ্বকাপের আগে একই হাঁটুর লিগামেন্ট ইনজুরিতে ভুগেছিলেন
টটেনহ্যামের এই ডিফেন্ডার। তবে পরীক্ষা নিরীক্ষার পর স্বস্তির খবরই মিলেছে। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, সিটি স্ক্যানে রোমেরোর হাঁটুতে কোনো লিগামেন্ট ক্ষতি বা গুরুতর চোট ধরা পড়েনি। ইতিমধ্যে তার হাঁটুর ফোলাও অনেকটাই কমেছে। ফিফা বিশ্বকাপের গ্রুপ জি এর শেষে ম্যাচে ইরানের বিপক্ষে 1-1 গোলে ড্র করে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে মিশর। তবে সমতার ম্যাচ শেষ করেও সরাসরি শেষ 32-এ ওঠা হয়নি ইরানের। এখন সেরা তৃতীয় স্থান অর্জনকারী দলগুলোর তালিকায় স্থান পাওয়ার জন্য অন্য গ্রুপের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের। গ্রুপ পর্বে 3 ম্যাচে 1 জয় ও 2 ড্রয়ে মোট 5 পয়েন্ট সংগ্রহ করেছে মিশর। নিউজিল্যান্ডকে হারানোর পাশাপাশি বেলজিয়াম ও ইরানের বিপক্ষে ড্র করে অপরাজিত থেকেই নকআউট নিশ্চিত করেছে আফ্রিকার দলটি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।